স্নেহে ছাত্রছাত্রীরা, আজকে কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। অবশ্যই অ্যাবনর্ম্যাল কলিগেটিভ প্রপার্টি বা দ্রবণের যে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা দ্রবণের সমবর্তী ধর্ম যেটা অস্বাভাবিক সেই সম্পর্কিত কিছু আলোচনা। তো দেখো এখানে কোয়েশ্চেন 1, BaNO3 বেরিয়াম নাইট্রেট, এর একটি জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণে গাঢ়ত্ব দেওয়া আছে 0.1 মোলার। এই দ্রবণের ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান দেওয়া আছে 2.74, ওর আয়নায়ন মাত্রা কত। তো দেখো এখানে আয়নায়ন মাত্রা মানে আমাকে আলফা, যেহেতু এটা বিয়োজিত হয় আলফা বের করতে হবে। আলফা ইজিক্যাল টু I-1/n-1, এটা আমরা জানি। তো এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এর ভ্যালু দেওয়া আছে 2.74। আচ্ছা, এন এর মান হচ্ছে দেখো BaNO3 অবভিয়াসলি একটা অণু থেকে, দেখো একটা সংকেত থেকে 3টি একক তৈরি হচ্ছে, n ইজিক্যাল টু 3। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আলফা ইজিক্যাল টু 2.74 -1/3 - 1 ইজিক্যাল টু 0.87। সো 87% এই দ্রবণে আয়নিত হয় বেরিয়াম নাইট্রেট। নেক্সট কোয়েশ্চেন দেখো, 0.5 মোলা কেবিআর দ্রবণ, 80% কেবিআর আয়নিত হলে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান কত। চলো এখানে দেখো আলফা ইজিক্যাল টু কি 0.8। আচ্ছা, দ্রবণের মোলারিটি হচ্ছে 0.5 m। তো ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজিক্যাল টু কি আমরা জানি আই সমান একই সূত্র আলফা -1/n-1। তাহলে সেক্ষেত্রে আমরা আই সমান কি লিখতে পারি, আলফা সমান I-1/n-1। তো তাহলে সেক্ষেত্রে আমরা n সমান 2 পেয়ে যাচ্ছি, যেহেতু কেবিআর একটা অণু দুটো এককে বিয়োজিত হচ্ছে। তা এখানে আলফা ইজিক্যাল টু 0.8 এবার বসিয়ে দাও। আই ইজিক্যাল টু কি 1 প্লাস আলফা ইন্টু n-1। সো ভ্যালুটা আছে 1.8। তার মানে দেখতে পাচ্ছ কেবিআর 100% আয়নিত হলে সেই ভ্যাক্টরটা 2 হচ্ছে না, হচ্ছে 1.8। তার মানে পার্সেন্টেজ অফ আয়নাইজেশনের উপর অবশ্যই ভ্যান্টার ফ্যাক্টর ডিপেন্ড করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 6.24 গ্রাম 6.24 গ্রাম BaCl2 আণবিক ওজন দেওয়া আছে। 500 গ্রাম জলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক 100.08। তাহলে এখান থেকে বুঝতে পারছি ডেল্টা টিবি ইজিক্যাল টু 0.08 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কেলভিন। যেহেতু এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি মানে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি। BaCl2 এর বিয়োজন মাত্রা মিনস আলফা চাই। তো এখানে দেখো এম, দ্রবণের কেবি দেওয়া আছে, দ্রবণের মোলারিটি আমাদেরকে বের করতে হবে, কারণ ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। তাহলে এম সমান কত না, দেখো আণবিক ভর কত এখানে এই দ্রবণটা আণবিক ভর আছে 208। তো দেখো এখানে আমাদের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে হ্যাঁ দেখো এখানে ইকুয়েশনটা আমার হচ্ছে 6.24, এটা হচ্ছে কি দ্রবীভূত পদার্থের পরিমাণ। 6.24 হচ্ছে দ্রবীভূত পদার্থের পরিমাণ, তাকে তার মোলার ম্যাস দিয়ে ভাগ করে নাম্বার অফ মোলস এটা হচ্ছে 500 গ্রামে। তাহলে ডিভাইডেড বাই 500 ইন্টু 1000, এটা একটু এডিটোরিয়াল মিস্টেক আছে, এখানটা একটু ঠিক করে নিতে হবে। তাহলে দেখো যে এখানে একটুখানি আমাদের ক্যালকুলেশনে এডিটোরিয়াল মিস্টেক ছিল। তাহলে ইন্টু 1000/500, তাই তো, ইন্টু 1000/500। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এত মোল পার কেজি। তাহলে দ্রবণের মোলারিটি পেয়ে গেছি। ডেল্টা টিবি সমান আগে আমরা এটা বললাম কত, আর ডেল্টা টিবি সমান কি আই ইন্টু কেবি ইন্টু এম। তাহলে এক্ষেত্রে আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিই। তা বসিয়ে দেওয়ার পরে আমাদের কেবি ভ্যালু বসালাম, এম এর ভ্যালু বসিয়ে দিয়েছি। তাহলে আই সমান কী বাড়াবে, আর ডেল্টা টিবিও তো বসিয়ে দিয়েছি। তাহলে আয়ের মান পেলাম 2.564। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দেখো এখানে প্রশ্নে কী চেয়েছে, প্রশ্নে চেয়েছে BaCl2 বিয়োজন মাত্রা। তো দেখো BaCl2 একটা ইউনিট ভেঙে 3টে ইউনিট হচ্ছে। তাহলে এখানে n ইজিক্যাল টু কত, n ইজিক্যাল টু স্যার n ইজ ইকুয়াল টু হিয়ার, প্রবলেম হচ্ছে রে, n ওহো n ইকুয়ালস 3।
তো এখানে দেখো এবার আমরা সূত্রটা ব্যবহার করব, আলফা সমান আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। সেখান থেকে অবভিয়াসলি আমরা আই সমান বলতে পারি ওয়ান প্লাস আলফা ইন্টু এন মাইনাস ওয়ান। এনের মান 3 বসিয়ে দাও, তাহলে এটা 2 আলফা হয়ে গেল। আর এখানে ভ্যালুটা ছিল আমার কত, আলফার মান 2.564। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম আলফা ইজকাল টু 78.2%। সো আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, পার্সেন্টেজ আমরা পেলাম। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা দেখো, তোমরা একটু ধীরে ধীরে প্রবলেমটা ভালো করে পড়ে নাও। প্রবলেমটা দেওয়া আছে দেখো, 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিডে মলিকুলার মাস দেওয়া আছে 25 গ্রাম বেঞ্জিনে। 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমনেই বেঞ্জয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা। তো অবভিয়াসলি এখানে প্রশ্নে দেখো এক্স ইকুয়াল জিজ্ঞাসা। তাহলে কী কী দেওয়া আছে না, মোলালিটিটাকে বের করি। 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড, তাকে 122 দিয়ে ভাগ করো। 2 গ্রাম না 25 গ্রাম দেওয়া আছে, 25 গ্রাম। 25 গ্রাম বেঞ্জিন, তাহলে দেখো 25 গ্রাম বেঞ্জিনে আছে, তো তাহলে 2 গ্রাম, তাহলে 2 এর নিচে 122 আর নিচে হবে 25 গ্রাম, মানে 25 গ্রামে এত মোল আছে, তাহলে 1000 গ্রামে কত। তাহলে নাম্বার অফ মোলালিটি আমরা পেয়ে গেলাম কত না 0.6556। এখান থেকে আমরা পেয়ে যাব 2000 ডিভাইডেড বাই 125, আবার তাকে 25 দিয়ে ভাগ দিলে এটা আসছে। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা না কি, এটা আমি করিয়ে দিলাম। দেখো W2/M2 2 গ্রাম বাই 122, তাহলে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম যেটা 25 গ্রামে আছে। তাহলে 25 গ্রাম মানে কত কেজিতে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করো, 0.025 কেজি। তাহলে 1 কেজিতে কত আছে না, এই টোটালটাকে 0.025 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই হলো আমার নাম্বার অফ মোলস পার কেজি অফ সলভেন্ট বেঞ্জিন। তাহলে এখানে এম থিওরিটিক্যাল ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। থিওরিটিক্যাল ভ্যালু অফ এম মানে মোলালিটি এম পেলাম। এবার দেখো ডেল্টা টি এফ সমান আই কে এফ এম। তো সেক্ষেত্রে আই হচ্ছে ভ্যান্টা ফ্যাক্টর, তো তাহলে এম সমান কী হবে না ডেল্টা টি এফ বাই কে এফ। আর এম এর মান তো আমরা পেয়ে গেছি, এম এর মান 0.6557, এটা বসিয়ে দেব। আর ডেল্টা টি এফ এর মান 1.69 কেলভিন, কেন এটা দেওয়া আছে। আর কে এফ এর মান তো 5.12। তো এখান থেকে এম থিওরিটিক্যালের এম অ্যাকচুয়ালি এম এক্সপেরিমেন্টাল মানটা কত পাচ্ছি না, এই যে এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, আর এটা হচ্ছে এম থিওরিটিক্যাল ভ্যালু, ঠিক আছে। তো আমরা আই এর নর্মালি নিয়ম কি জানি, এম এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই এম থিওরিটিক্যাল। আই সমান কি এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই তাত্ত্বিক মান। তো এখান থেকে ভ্যালুটা বসালে 0.5028। এবার দেখো সংযোজন মাত্রা আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রে বলার আগে দেখো বেঞ্জয়িক অ্যাসিড তো ডাইমাইশন ঘটে। তাহলে এখানে আলফা সমান কত, এই এন সমান কত 2, এন এর মান হচ্ছে আমার 2। তাহলে দেখো 0.5028 হচ্ছে, এটা হচ্ছে আমার আই সমান কি না, দেখো সূত্রটা ছিল আমার, দেখো আমরা আলফা যদি এখানে সংযোজন মাত্রা ধরি আলফা সমান এইটা, তো এখান থেকে আমরা লিখতে পারি আই সমান এইটা। আর দেখো 1 প্লাস আলফা, এন এর মান 2 বসিয়ে দিলাম, তার মানে 1 মাইনাস হাফ আলফা বা 1 মাইনাস আলফা বাই 2। তো আলফা বাই 2 সমান কত হচ্ছে, এই যে আই 0.5028 মাইনাস 1, তাহলে এখান থেকে আলফা পেয়ে গেলাম প্রায় 99.4%। সো এখানে সংযোজন মাত্রা হচ্ছে আমরা বলবো 99.4%, হ্যাঁ 99.4%। সো দিস ইজ অল। নেক্সট, আচ্ছা যেটা প্রবলেম ছিল, এডিটোরিয়াল প্রবলেম একটা ছিল, কোশ্চেনটা আমরা এইভাবে এবার দেখে নেব। 4 × 10⁻³ মোলা Na2SO4 এর জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণে দেখা যাচ্ছে যে 10⁻² মোলার জলীয় দ্রবণের সঙ্গে একটা আইসোটোনিক দ্রবণ। তাহলে মানে এই দ্রবণটা আসলে ওই দ্রবণের সঙ্গে আইসোটোনিক। দ্রবণের
উষ্ণতা দেওয়া আছে, জানি না কেন। Na2SO4 এর আয়নীভবনের মাত্রা নির্ণয় করো। বেশ, Na2SO4 এর আয়নীভবনের মাত্রা। আচ্ছা, প্রথমে দেখো এই যে দ্রবণটা Na2SO4 জলীয় দ্রবণ, তো এই দ্রবণের অভিস্রবণ চাপ আমরা যদি বের করতে চাই তাহলে কোন সূত্র ইউজ করবো? পাই/ICRT। কেন আই? বিকজ Na2SO4 নিজে জলীয় দ্রবণে বিয়োজিত হয়, তো বিয়োজিত যদি হয় তাহলে অবশ্যই তাকে কী করতে হবে? একটা ভ্যান টপ ফ্যাক্টর ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে আলফা 4 × 10⁻³ এটা হচ্ছে মোলারিটি দ্রবণের C1 ধরলাম, এটা টেম্পারেচার 300 কেলভিন বলা আছে Na2SO4। আচ্ছা, একটা অণু 3টে এককে বিয়োজিত হচ্ছে, তাহলে n এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে যদি n এর জায়গায় 3 বসাই তাহলে I1 সমান বেরোচ্ছে 1 + 3 - 1 × আলফা সমান 1 + 2 আলফা I1 ভ্যালু। আচ্ছা, এবার দ্বিতীয় দ্রবণ দেখো, দ্বিতীয় দ্রবণে 10⁻² জলীয় দ্রবণ M মোলার, তো সেক্ষেত্রে C2 হচ্ছে এটা, টেম্পারেচার তো একই থাকছে, I2 ভ্যান টপ ফ্যাক্টর আমি I2 ধরে নিচ্ছি। তাহলে যেহেতু পাই1 সমান পাই2 মানে ওই দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান, এখানে বলা আছে আইসোটনিক, তাহলে I1 C1 R21 RT1 সমান I2 C2 RT2, আর কেটে গেল T1 T2 সেম একই। এখন I1 C1 সমান I2 C2, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো। I1 এর ভ্যালু 1 + 2 আলফা, I2 এর ভ্যালু 4 × এই C2 এর ভ্যালু 4 × 10⁻³ এই C1 এর ভ্যালু এটা, আর I2 এখানে দেওয়া আছে কত? I2 এর ভ্যালুটা কত? I2 এর ভ্যালুটা 1। কেন, কোন দ্রবণের সঙ্গে আইসোটনিক বলেছে? দেখো বলেছে 10⁻⁻m জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক। আচ্ছা, তো সেক্ষেত্রে I2 হচ্ছে আমার দ্বিতীয় দ্রবণটি এর সঙ্গে আইসোটনিক। এখন ধরে নেওয়া হচ্ছে দ্বিতীয় দ্রবণটি একটি অনুদ্বায়ী দ্রাবক, অর্থাৎ দ্বিতীয় দ্রবণটি বলা যেতে পারে তার ভ্যান টপ ফ্যাক্টর 1 অর্থাৎ নর্মাল দ্রবণের মতোই আচরণ করে। এটা যদি না ধরে নেওয়া হয় তাহলে I2 এর ভ্যালুটা কিন্তু 1 হবে না। তা সেক্ষেত্রে বলতে পারি যে I2 মান হচ্ছে 1। দেখো কোয়েশ্চেনটা এখানে ইউরিয়ার জলীয় দ্রবণ হবে, তাহলে ইউরিয়ার জলীয় দ্রবণ হলে আর কোনো ঝামেলাই নেই, ইউরিয়ার জলীয় দ্রবণ মানে অনুদ্বায়ী, তাহলে অবভিয়াসলি সেখানে I ফ্যাক্টর = 1, I2 = 1। তো সেক্ষেত্রে I1 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি 1 + 2 আলফা, এখান থেকে আলফা পেলাম 75, অর্থাৎ Na2SO4 জলীয় দ্রবণ 75% আয়নিত হয়। ঠিক আছে, এরপর আমাদের আলোচনা কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেখো দেওয়া হচ্ছে 0.5 লিটার জলের মধ্যে 3 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দ্রবীভূত করা আছে। জলের ঘনত্ব কত দেওয়া আছে? এইটা। তাহলে এখান থেকে আমরা জলের পরিমাণটা পেয়ে যাব। আচ্ছা, উক্ত দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের আয়নীভবন মাত্রা হচ্ছে 20, এটা আয়তন মাত্রা, এটা এডিটোরিয়াল মিস্টেক। আয়নীকরণ মাত্রা 25%। হিমাঙ্কের অবনমন গণনা KF দেওয়া আছে। প্রথম ধাপে দেখো জলের ভর 0.5 লিটার, তার মানে 5000 সিসি, 500 সিসি। তার মানে দেখো 1 সিসির ভর 0.99, তার সিম্পলি ওই 0.99কে জলের ঘনত্ব অ্যাপ্রক্সিমেটলি এটা 0.99 দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি 0.997, তাকে আমরা যদি 500 সিসি দিয়ে গুণ করি সিম্পলি আমরা পেয়ে যাচ্ছি জলের ভর। মোলালিটি পেতে গেলে আমার সলভেন্টের ভরটা ইমিডিয়েট প্রয়োজন, তো আমরা পেয়ে গেলাম। মোলালিটিতে পেয়ে যাব এবার এত গ্রাম, কেজি করলে 0.598, তার মানে নাম্বার অফ মোলস অফ অ্যাসিটিক অ্যাসিড আমরা পাবো। অ্যাসিটিক অ্যাসিডের মোলার ভর 60, আর আমি যেহেতু নিয়েছি কত গ্রাম নিয়েছি 3 গ্রাম, তাহলে 3/60 ডিভাইডেড বাই 0.498, তাই না? 3/60 ডিভাইডেড বাই 0.498, তো 3/60 করলে অ্যাকচুয়ালি এইটা আসতেছে কত একটু দেখে নিই। আচ্ছা, এবার আমাদের এখানে যে ইকুয়েশনটা দেখো অ্যাসিটিক অ্যাসিডের মোলালিটি নির্ণয়, তো এখানে নাম্বার অফ মোলস কী করে পেলাম না 3 গ্রাম/60 0.05 মোল, তাই 0.05 মোল আসলে 500 গ্রাম 500 ml জল, অর্থাৎ 498.5 গ্রাম, মানে
এত কেজিতে ছিল, তাহলে 1 কেজিতে কত আছে না 0.05 ডিভাইডেড বাই এটা। তো একটা মোলালিটি পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে ভ্যান হাফ ফ্যাক্টর ইজিক্যাল টু, এখানে আলফা বলেছে বিয়োজন মাত্রা 25% মানে 0.25, আলফা ইজিক্যাল টু i-1 বাই n-1। এখানে ভ্যালুগুলো পুট করে দাও। প্রথম ভ্যালু হচ্ছে আলফার 0.25, i-1 আইটা বের করব, n এর মান 3, না সরি n এর মান হচ্ছে 2, কেন না যেহেতু একটি অণু দুটি অংশে বিয়োজিত হচ্ছে, n ইজিক্যাল টু 2। তো এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম i এর মান 1.25। নাও হিমাঙ্কের অবনমন ধ্রুবক ডেল্টা টি এফ বের করব। তা সেক্ষেত্রে ডেল্টা টি এফ সমান আই কে এফ এম, আয়ের মান তো পেয়ে গেছি 1.25, কে এফ এর মান দেওয়া আছে 1.85 কেলভিন কেজি মোল ইনভার্স, আর এম এর মান তো পেয়ে গেছি, জাস্ট বসিয়ে দিলে ডেল্টা টি এফ 0.231 কেলভিন। তো হিমাঙ্কের অবনমন সেন্টিগ্রেড স্কেলেও এটা হবে 0.231 ডিগ্রি সি, তাই হিমাঙ্কের অবনমনও এটাই হবে। অর্থাৎ যদি এখানে প্রশ্ন কি চেয়েছে, দেখো প্রশ্নে চেয়েছে যে দ্রবণটির হিমাঙ্কের অবনমন গণনা করো। হিমাঙ্ক যদি কত বলতো তাহলে একটা বিশুদ্ধ অ্যাসিডিক অ্যাসিডের হিমাঙ্ক চাইতে হতো, জানতে হতো। তো এখানে জাস্ট অবনমন জানতে চাইছে মানে ডেল্টা টিএফ, তো এখান থেকে ডেল্টা টিএফ আমরা পেয়ে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ দেখো কি বলা হচ্ছে। আচ্ছা এবার পরে কোয়েশ্চেন দেখো, এই সেই কোশ্চেনে আমরা আছি, সরি সেই কোশ্চেনে আমরা সেম পার্টটা, এই পার্টটা তো হয়ে গেল না, এই কোশ্চেনটা তো হয়ে গেছে। এবার কোশ্চেন নাম্বার 7টা শুরু করা যাক। 300 কেলভিন উষ্ণতা। আচ্ছা এখানে সলিউট হচ্ছে আমার K4 এফিসিয়েন্ট 6 ফেরোসায়ানাইড, ডেসিমোলার, ডেসিমোলার মানে 10⁻² m। লবণের বিয়োজন মাত্রা দিয়ে দিয়েছে আলফা ইজিক্যাল টু 50%, সরি এত প্রবলেম হচ্ছে না, র্যামটা কম হওয়ার জন্য 50% মানে এটা হবে 0.5। ওকে, কি আলফার মান কত 0.5, দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা আই ইজিক্যাল টু কি, এই আলফা ইজিক্যাল টু কি i-1 বাই n-1। তাহলে এবার K4 এফিসিয়েন্ট 6, তাহলে একটা পরমাণু থেকে দেখো এখানে 5টা আয়ন তৈরি হচ্ছে, আয়রন 3+ নয়, সরি ভুল বললাম, K প্লাস এরকম 4টে, আর এফিসিয়েন্ট 6 এটা একটা জটিল আয়ন, এটা একটা, তাহলে 4 এ 5। ওকে, K4 মানে 4K প্লাস হচ্ছে, তাহলে 5, তাহলে এখানে n এর মান 5, 5 - 1 মানে 4 হয়ে গেল, তাহলে 4 গুণিত 0.5 মানে 0.2, তাহলে আয়ের মান কত দাঁড়ালো 2 + 1 3। তো অবিশ্রবণ চাপ সমান পাই সমান ICRT। এবার সিম্পল ভ্যালুগুলো বসিয়ে দাও, কী কী ভ্যালু আছে ভালো করে দেখো। আয়ের মান আমরা পেয়ে গেছি 3, তারপরে চলে আসো সি এর মান আমরা ডেসিমোলার দ্রবণের মোলারিটি ডেসিমোলার, লেখা একটু ভুল হচ্ছে তো, হ্যাঁ ডেটাটা আমরা একটু দেখে নিই। এখানে ডেসিমোলার, ডেসি সেন্টি হলে 10⁻² হতো, তার ডেসি মানে 10⁻1, তার মানে 0.1 মোলার। আর এর মান 0.082, এখানে 8.314ও আমরা ধরতে পারি। আর যদি লিটার অ্যাটমসফিয়ারে নিই তাহলে সেক্ষেত্রে আমাকে 0.082 দিতে হবে, যেহেতু অবিশ্রবণ চাপ, তার মানে পাই এটি অ্যাটমসফিয়ার, আর টি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম কেলভিনে। তো সেখান থেকে আমার পাই চলে এলো দেখো 7.389 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আর যদি তুমি বলো যে আমি জের মান 8.314 এইটা বসাবো আর এর মান, তাহলে সেক্ষেত্রে জুল পার লিটার এরকম আসবে পাইয়ের মান। তো আমার যেহেতু পাস্কালে, এটাকে আবার পাস্কালে কনভার্ট করা যায়, 1 পাস্কাল ইজিক্যাল টু 1 জুল পার ঘনমিটার, 1 লিটার ইজিক্যাল টু 0.001 মিটার কিউব, কাজেই 1 জুল পার লিটার সমান 1000 পাস্কাল। কাজেই এইটাকে আমরা যদি পাস্কালে কনভার্ট করি তাহলে হয়ে যাচ্ছে আমার 748.2 ইন্টু 1000 পাস্কাল, তার মানে দাঁড়াচ্ছে হ্যাঁ এত কেপিএ, এত কিলো পাস্কাল। আচ্ছা এবার আমরা এটাকে এই কিলো পাস্কালে না করে যদি লিটার অ্যাটমসফিয়ার দিয়ে ইউজ করি, এটা আসছে। তো তোমরা দুটোতেই যে কোনো ইউনিটেই করতে পারো, কোনো ব্যাপার না,
সিএম বেরোবে। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে একটি জলীয় দ্রবণের ক্যালসিয়াম নাইট্রেটের মোলালিটি দেওয়া আছে, তাহলে আমার তো ফুরিয়ে গেল, এম বেরিয়ে গেল। তো এম মোলালিটি কত দেওয়া আছে? 0.75। তারপরে বলেছে দ্রবণের বিয়োজন মাত্রা কত, না স্যার আলফা ইজিক্যাল টু 0.75। দ্রবণটি স্ফুটনাঙ্ক মানে অ্যাকচুয়ালি টিবি বের করতে বলেছে। তো দেখো এখানে ক্যালসিয়াম নাইট্রেটের যদি আমরা বিয়োজন করি তাহলে কী হবে, ক্যালসিয়াম 2+ একটা আয়ন আর দুটো নাইট্রেট আয়ন তৈরি হবে, তার মানে টোটাল 3। তো এন ইজিক্যাল টু এখানে 3। তো আমরা জানি আলফা সমান I-1/n-1, এনের জায়গায় 3 বসাও, আমরা 2 হয়ে গেল। আলফার জায়গায় 0.75 বসাও, সেখান থেকে আই পেয়ে গেলাম। আই ইজিক্যাল টু অ্যাকচুয়ালি বেরোচ্ছে 1.5। এবার আমরা যে জানি ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, তার আগে জাস্ট একটা আই দিয়ে দেবো, যেহেতু এক্ষেত্রে বিয়োজিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম করে দিলাম। সরি, এবার ডেল্টা টিভিটা এখান থেকে আমরা বের করে নেব, জাস্ট মানগুলো বসিয়ে দাও। ডেল্টা টিভি ইজকাল টু আই ইন্টু কেবি ইন্টু এম। ডেল্টা টিভি বেরিয়ে গেল 0.975 কেলভিন। এখন দ্রবণের স্ফুটনাঙ্ক আমরা জানি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, তাই প্লাস ডেল্টা টিভি করব। 373 কেলভিন হচ্ছে আমাদের জলের স্ফুটনাঙ্ক, তার সঙ্গে ডেল্টাটা যোগ করে দাও, মানে 0.9। সো অ্যান্সার ইজকাল টু 373.975। কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে আসবো। পরের কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। আচ্ছা, এই যে প্রবলেমটা একটু আমরা দেখে নেব। 100 গ্রাম জলে এত মোল ক্যালসিয়াম নাইট্রেট দ্রবীভূত করা হলো, তারপরে এই উষ্ণ দ্রবণে দেখা যাচ্ছে যে এত % আয়নিত হয় ক্যালসিয়াম নাইট্রেট। দ্রবণের জলের বাষ্পচাপ যদি এই হয়, দ্রবণের বাষ্পচাপ কত? তো যেহেতু এটা এই সূত্রটা আমরা রাউল্টের যে সাধারণ সূত্র আমরা জানি কি না, পিএস সলিউশনের যে দ্রবণ চাপ বাষ্পচাপ, সেটা পিএস সমান আমরা নর্মালি জানি দ্রাবকের মোল ভগ্নাংশ x1 ইন্টু বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ P0, এটার সঙ্গে সমান। এটা সূত্রটা এখানে খাটবে না। অ্যাকচুয়ালি এক্ষেত্রে কি করতে হবে না, এক্ষেত্রে অ্যাকচুয়ালি ভ্যান্ট অফ ফ্যাক্টর আনতে হবে, কারণ এখানে ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে কি না, এটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এবং এটি দ্রবণে বিয়োজিত হয়। তো দেখো এরকম তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বিয়োজনের জন্য আমরা রাউল্টের সূত্র রাউল্টের যে সূত্র সেটাকে কিভাবে ভ্যান্ট অফ ফ্যাক্টর দ্বারা সংশোধিত করেছি সেটা আমরা জেনে নেব। দেখো কিভাবে করেছি। দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এই ক্যালসিয়াম নাইট্রেট আসলে আলফা মোল বিয়োজিত হয়। কত মোল বিয়োজিত হয়? দেখ আমরা এই সূত্রে আসলে যাব। আমরা পিএস সমান নর্মালি জানি n1/n+n1 + n2 × P0, এটা নর্মাল রাউল্টের সূত্র। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য যেহেতু এক্ষেত্রে কি বিয়োজিত হয়, অর্থাৎ এটা তড়িৎ বিশ্লেষ্য বা দ্রাবক এখানে বিয়োজিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এই বিয়োজন মাত্রাটা আমার আলফা। কত বিয়োজন মাত্রা আমার আলফা। এখন যদি ধরে নিই যে একটি দ্রাবের অণু দ্রবণে n সংখ্যক বিয়োজিত হয়, আমরা এটা থিওরিটিক্যালি এই সংশোধন সূত্রে যাচ্ছি, ধরে নিচ্ছি যে n বিয়োজিত হয় আসলে n সংখ্যক a কণায়, তাহলে সেক্ষেত্রে n সমান আমি বলবো n সমান a। এখন আমি ধরে নিচ্ছি যে এর আয়নীভবন মাত্রা হচ্ছে আমার আলফা, তাহলে 1 - আলফা 1 মোলের মধ্যে আলফা বিয়োজিত হয়, তাহলে 1 মোলের মধ্যে যদি আলফা বিয়োজিত হয় তাহলে অবিয়োজিত মোল 1 মোলের ক্ষেত্রে হবে 1 - আলফা। মানে আমি বলছি যে আমার যে দ্রাব্য ইউজ করলাম সেই দ্রাবের যদি 1 মোল নিতাম তার আলফা বিয়োজিত হয়, তাহলে রয়ে যাবে কত 1 - আলফা অবিয়োজিত যেটা। কিন্তু আমার দ্রাব্য তো এখানে আমি কী নিচ্ছি, দ্রাব্যের পরিমাণটা আমি ধরে নিচ্ছি n2 মোল,
তাহলে অবিয়োজিত দ্রাবের মোল সংখ্যা হচ্ছে N2 ইন্টু 1 মাইনাস আলফা, যেটা এখানে লেখানো হয়েছে। আর যেটা যেটা আমার N2 মোল, তার মধ্যে অ্যাকচুয়ালি N2 ইন্টু আলফা কী হচ্ছে, এত মোল আমার বিয়োজিত হচ্ছে। 1 মোলের মধ্যে আলফা, তাহলে N2 মোলের মধ্যে N2 ইন্টু আলফা বিয়োজিত হচ্ছে। আবার একটা অণু বিয়োজিত হলে কতগুলো আয়ন তৈরি হচ্ছে, N সংখ্যক। অর্থাৎ এই N2 আলফা বিয়োজিত হলে অ্যাকচুয়ালি তার সঙ্গে আবার N দিয়ে গুণ করবো, এতগুলি আমি কণা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দ্রবণে মোট কণা পাচ্ছি এই অবিয়োজিত প্লাস এই বিয়োজিত কণা, তাহলে টোটাল যোগ করে ফেলবো। তাহলে টোটাল কণার সংখ্যা আমার কত হবে, মোট মোল সংখ্যা তো পেয়ে গেলাম, মোট মোল সংখ্যাটা এটা যোগ করলে পেয়ে যাব N2 আলফা প্লাস N2 ইন্টু 1 মাইনাস আলফা। হ্যাঁ, মোট মোল সংখ্যা। আবার এটাকে একটুখানি বলি, দেখো আমার এটা হচ্ছে অবিয়োজিত যে দ্রাব তার মোল সংখ্যা, আর এটা আমার বিয়োজিত দ্রাবের মোল সংখ্যা, এটা বিয়োজিত দ্রাবের মোল সংখ্যা। এবার 1 মোল বিয়োজিত হলে তৈরি হচ্ছে N সংখ্যক আমার আয়ন, তাহলে N2 আলফা সংখ্যক, N2 আলফা মোল যদি বিয়োজিত হয়, তাহলে টোটাল আমার মোল কত হবে, টোটাল মানে ইকুইভ্যালেন্ট মোল কত হবে। আমি বলতে চাইছি যে আমার 1 মোল যদি বিয়োজিত হয় তাহলে N মোল পার্টিকেলস তৈরি হচ্ছে, N মোল। তাহলে N2 আলফা মোল যদি বিয়োজিত হয় তাহলে কত হবে, N2 আলফা ইন্টু N। তাহলে টোটাল মোল সংখ্যা কি, যোগ করে দাও। তাহলে মোট মোল সংখ্যা আমরা এখান থেকে পেয়ে গেলাম N2 ব্র্যাকেট 1 প্লাস N মাইনাস 1 ইন্টু আলফা। এই হলো ব্যাপারটা, তাহলে টোটাল মোল সংখ্যা পেয়ে গেছি। এবার দেখো আমরা আলফা সমান কি জানি, আই সমান কি জানি না, 1 প্লাস আলফা। দেখো মোট মোল সংখ্যা হচ্ছে N2 ইন্টু 1 প্লাস N মাইনাস 1 ইন্টু আলফা। এবার ভ্যান্টো ফ্যাক্টর আমরা সমান জানি কি না, ভ্যান্টো ফ্যাক্টর আই সমান 1 প্লাস N মাইনাস 1 ইন্টু আলফা। আমরা বিয়োজনের ক্ষেত্রে ভ্যান্টো ফ্যাক্টর আলফা সমান কি পেয়েছিলাম, আলফা সমান I মাইনাস 1 বাই N মাইনাস 1। এখান থেকে আমি লিখতেই পারি যে আমার I সমান হবে 1 প্লাস N মাইনাস 1 ইন্টু আমার হচ্ছে আলফা। লেখাটা এত ডিস্টারবেন্স হচ্ছে, র্যামের প্রবলেম হচ্ছে, একটু ধীরে লিখি। তাহলে এখানে আমার সম্পর্কটা ছিল কি, আবার বলছি I মাইনাস 1, তাহলে I সমান হচ্ছে দেখো 1 প্লাস আলফা N মাইনাস 1, এই হচ্ছে আমার রিলেশন। তাহলে এবার এখান থেকে I সমান এইটা যদি হয়, দেখো এই যে ব্র্যাকেটের পার্টটা এইটাই তো আমার I, তাহলে অ্যাকচুয়ালি মোট মোল সংখ্যা কী হচ্ছে IN2। তাহলে সংশোধিত এই যে আমরা দ্রবণে যে দ্রাবকের মোল ভগ্নাংশ আমরা যদি x1 লিখছিলাম, সেই x1 অ্যাকচুয়ালি এখানে কী হবে সংশোধিত করলে, x1 সমান আমরা কি জানি জানো, N1 বাই N1 প্লাস N2। এইটা কি না, যদি দ্রাবটা অতড়িৎ বিশ্লেষ্য হয়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হলে এবার N2-র জায়গায় তাহলে আমাকে সংশোধন করে এটাকে কী করতে হবে IN2। এটা আমরা হচ্ছে কার্যকর মোল সংখ্যা, ক্লিয়ার না। তাহলে কার্যকর মোল সংখ্যা এটা হলো। এবার এটাকে আমি বন্ধ করি, মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে দেখো এটা আমার হলো কি কার্যকর মোল সংখ্যা। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, সূত্রটা দাঁড়ালো PS ইজিক্যাল টু N1 বাই N1 প্লাস IN2 P0। ঠিক আছে, দেখো এখান থেকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র যদি ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন্ট্রোডিউস করা যায়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে এখানে আমরা একটুখানি দেখে নেব। দেখো সেক্ষেত্রে দেখো P0 মাইনাস PS বাই P0, এইটা তো বাই P0, বাই P0। তো সেক্ষেত্রে কী হবে, এটাই তো আমার ডেল্টা P বাই P0। এইটা সমান আমার কি ছিল না স্যার x2 ছিল। তাহলে x2 সমান কি ছিল না, x2 ছিল সমান N2 বাই N1 প্লাস N2। কাজেই এই N2-র জায়গায় আমরা ইন্ট্রোডিউস করতেই পারি IN2, কেন ভ্যান্ট অফ ফ্যাক্টরের ক্ষেত্রে। এইটা কি, এইটা নর্মাল রাউল্টের সূত্রের জন্য N2 বাই নয়।
আর যখনই ভ্যান্টো ফ্যাক্টর মানে ডেল্টা পি বাই পি জিরো এটা কোনো দ্রাব্য যেটা সংযোজিত বা বিয়োজিত হয়, সেরকম দ্রাবণ যদি বিয়োজিত হয়, সংযোজিত নয়, যদি বিয়োজিত হয় সেক্ষেত্রে হবে N1 প্লাস N2 জায়গায় লিখবো IN2। কাজেই কোনো মাইতি তিওয়ারির এই বইয়ে এই নতুন রিলেশনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এই রিলেশনটা আগে ছিল না, আগে নর্মালি এটা ছিল IN2 বাই N1 প্লাস N2। তো এটা সঠিকভাবে একবার নিখুঁত মানে করলে এটা অ্যাকচুয়ালি এইটা দাঁড়াচ্ছে। তো যাই হোক, আমাদের এই রিলেশনটা এখন লাগছে না, এই রিলেশনটা আমি মুছে দিলাম। নেক্সট আমার যেটা লাগছে, আমি অঙ্কটা করতে গেলে আমার 100 গ্রাম জলের কত মোল জল আছে আগে জেনে নেব। দেখো এই অঙ্কর যেটা আমার ছিল সেই অঙ্কটাতে ফিরে যাই। দেখো অঙ্কটা আর একবার মনে করে নিই। অঙ্কটা আমার ছিল 100 গ্রাম জল এত মোল, 0.427 ক্যালসিয়াম নাইট্রেট। ঠিক আছে, তাহলে 100 গ্রাম জল মানে আমার কত মোল? 18 গ্রামস তো মোলার ম্যাস, তাহলে 18 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5.55। এবার ক্যালসিয়াম নাইট্রেট অ্যাকচুয়ালি বিয়োজিত হয়ে 3টি আয়ন তৈরি করে, সেই N = এখানে 3। ভ্যান্টো ফ্যাক্টর আমরা জানি সেটা ভুল লেখা হয়ে গেছে, আলফা = I-1 বাই N-1। তো এক্ষেত্রে আলফার মান আমার দেওয়া আছে কত? 70%, 7, তার মানে I-1 বাই N-1, N এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা I পেয়ে গেলাম 2.4। এবার ক্যালসিয়াম নাইট্রেটে প্রদত্ত মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে এই যে মোল সংখ্যাটা অ্যাকচুয়ালি কার্যকর মোল সংখ্যা, তাহলে কী হবে? IN2, এটা N2 এত, তাহলে কার্যকর মোল সংখ্যা IN2 মানে 2.4 ইন্টু এত। তাহলে এবার একইভাবে দ্রবণের বাষ্পচাপের যে ভ্যান্টপ দ্বারা সংশোধিত যে সূত্র, সেটা দাঁড়াচ্ছে কি না স্যার, P0 মাইনাস P বাই P0 সমান হচ্ছে X2। সেই X2 এর ক্ষেত্রে আমরা লিখব IN2 বাই N1 প্লাস IN2। তো সিম্পলি X2 জায়গায় IN2 বাই N1 প্লাস আমরা এখানটায় বসিয়ে দেবো IN2। তাহলে দেখো, আমরা যদি হিমাঙ্কের অবনমন সূত্র না ইউজ করে সিম্পলি রাউল্টের সূত্রকে যদি সংশোধিত করি, তাহলে সেক্ষেত্রে P এর সমান হবে X1 P0, আর X1 এর জায়গায় আমরা লিখবো N1 প্লাস N1 বাই N2, N1 বাই N1 প্লাস N2, তাহলে N2 এর জায়গায় জাস্ট হবে IN2। তো এবার জাস্ট ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই, N1 হচ্ছে আমার সলভেন্টের নাম্বার অফ মোলস এত, আচ্ছা N2টা আমার কত? 0.0427, যেটা অঙ্ক দেওয়া আছে, ভ্যালু তো 2.40 পেয়ে গেছি। তো জাস্ট এবার ভ্যালুগুলো পুট করে দাও, এই যে অঙ্ক এখানে করে দেওয়া আছে, সিম্পল এই ভ্যালুগুলো পুট করে দিলে আমরা যা N2 আগে জাস্ট IN2 এটা মনে রাখবো, আমরা দ্রবণের বাষ্পচাপটা পিএসটা পেয়ে যাব। সো 746.22 mHg, দিস ইজ দ্য আনসার। সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে মন দিয়ে আমার এই ক্লাসগুলো করছো। আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে এই প্রবলেমগুলো যাতে সহজে বুঝতে পারো। আবার অনেক ধন্যবাদ জানাই, তোমরা প্লিজ শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করলে কী হয়, অনেক বন্ধু উপকৃত হবে। শুধু এই উদ্দেশ্য নিয়েই তোমাদের জানাচ্ছি বারবার, প্লিজ শেয়ার করো।